আজ আমাদের মধ্যে কোথায়, এটা আমাদের তলিয়ে ভাবতে হবে। সেই মৈত্রী বোধহয় আমরা হারিয়ে ফেলেছি। তো সেই মৈত্রীকে আমাদের জীবনে যাপনে দৈনন্দিনতায় পুনরুদ্ধার করতে হবে। মনে পড়ে শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, বহুশ্রুত কবিতা, আবৃত্তিধন্য কবিতা। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে। এখন বাড়ি ফেরার সময়, বাড়ির ভেতর বাড়ি, পায়ের ভেতর পা, বুকের ভেতর বুক, আরও কত কিছু। তারও আগে সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। শক্তি চট্টোপাধ্যায় সুররিয়ালিস্টিক কবি। অ্যাবজাক্ট সময়ের প্রভাব তার কবিতার মধ্যে রয়েছে। তার কন্টেন্ট, তার ফর্ম আলাদা। কবি অটল বিহারী কি বলেছিলেন? গীত নেহি গাতা হুঁ, গীত নেহি গাতা হুঁ। আমার বাঁশি সঙ্গীত হারিয়ে ফেলেছে, আমি কোথায় গান গাইব? আমার কণ্ঠে গান নেই, কণ্ঠ আমার রুদ্ধ। गीत नहीं गाता हूँ, गीत नहीं गाता हूँ, बेनकाब चेहरे है, दाग बड़े गहरे है, टूटता तिलस्त आज सच्चे भय खाता हूँ, गीत नहीं गाता हूँ, गीत नहीं गाता हूँ। আমি গান গাইতে চাই না, কোথায় আমার কণ্ঠে গান? আমার যে সমসাময়িক পরিস্থিতি, আমার যে পারিপার্শ্বিকতা, সেই পারিপার্শ্বিকতায় আমি কোথায় গান গাইব? लगी कुछ ऐसी नजर, बिखरा शीशे का शहर, अपनों के मेले में मीत नहीं पाता हूँ। কোথায় আমার বন্ধু মিত্র কোথায়? गीत नहीं गाता हूँ, गीत नहीं गाता हूँ। पीठ में छुरी का चाक, रह गया रेखा फांद, मुक्ति से क्षणों में बार बार बंध जाता हूँ, गीत नहीं गाता हूँ, गीत नहीं गाता हूँ। তাহলে কবি অটল বিহারী বাজপেয়ীর হৃদয়ের যে রক্তমুক্ষণ, তার যে সময়, তার যে কন্টেন্ট, তার যে আঙ্গিক, সেই আঙ্গিক থেকে তিনি বলেছেন গীত নেহি গাতা হুঁ। আর আমাদের শক্তি বলেছিলেন সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। এই যে দুটো কবিতা, আমি বেশি কবিতা অটলজির আলোচনা করতে যাব না। এই যে দুটো কবিতা, শক্তির কবিতার মধ্যে আছে ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, আর কবি অটল বিহারীর কবিতাটির মধ্যে আছে পলিটিক্যাল ক্রাইসিস অথবা সোশ্যাল ক্রাইসিস। এমন নয় যে পলিটিক্যাল ক্রাইসিস বা সোশ্যাল ক্রাইসিস থেকে ভালো কবিতা লেখা যায় না। সোশ্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল ক্রাইসিস থেকেও অনেক উল্লেখযোগ্য কবিতা লেখা যায় না এমন নয়। তো শক্তির কবিতা এবং কবি অটল বিহারীর কবিতা যেন একটাই বিন্দুতে তৃষ্ণার্ত। দুইজন কবির যে উচ্চারণ, অনুভূতি যেন একটা বিন্দুতে তৃষ্ণার্ত। সেই বিন্দুটি কি? মানব প্রেম, মনুষ্যত্ববাদ। এই জায়গাটাতে দুজন কবির যেন কোথাও বিরোধ নেই, শুধু যার যার কন্টেন্ট, যার যার ফরমেশনে তারা তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। তফাৎটা এই জায়গাটাতেই। কেন কথাটা আমরা আলোচনা করলাম? কারণ একজন কবি তো নৈরাজ্যবাদে শেষ হতে পারেন না। নৈরাশ্যবাদ তো একজন কবির কণ্ঠের বাজিস্বর নয়। সেই জন্য কবি অটল বিহারী বলেছিলেন যে কাল কি কপাল পর লিখতা হুঁ, মিটাতা হুঁ, গীত নয়া গাতা হুঁ, গীত নয়া গাতা হুঁ। একটা কবিতায় যেখানে বলেছিলেন আমি আর গান গাইব না, কিন্তু আরেকটা কবিতায় গিয়ে তিনি বললেন হ্যাঁ আমি গান গাইব। গান তো গাইতেই হবে, সকলের তো একটাই গান। আমাদের ভিন্ন ভিন্ন কণ্ঠে তো ভিন্ন ভিন্ন গান নয়, সকলের তো একটাই গান। সেই গানটা আমি গাইব, কিন্তু নতুনভাবে গাইব। চমৎকার এই ফিলিংসটি, চমৎকার এই অনুভূতিটি যে काल की कपाल पर लिखता मिटाता हूँ,
গীত নয়া গাতা হুঁ, নয়া গীত গাতা হুঁ নয়, কিন্তু গীত নয়া গাতা হুঁ। অপূর্ব এই জায়গাগুলো। অটল বিহারী বাজপেয়ী কবি তো তিনি অবশ্যই ছিলেন, এছাড়া তার সমকালে তিনি সমস্ত মানবতাবাদী সাহিত্যের যথেষ্ট খোঁজ খবর রাখতেন, শ্রদ্ধা সহকারে পাঠ করতেন। তার দুজন সাহিত্যিক ছিল অত্যন্ত প্রিয়, একজন আমাদের বাংলার শরৎচন্দ্র আর একজন হিন্দির শরৎচন্দ্র মুন্সি প্রেমচন্দ। এছাড়াও কবি অটল বিহারী বাজপেয়ী একটা পুরনো হিন্দি ফিল্মের একটি গান খুব পছন্দ করতেন। গানটি হলো ওয়াহিদা রহমানের লিপিংয়ে আশা ভোসলেজির গাওয়া একটি গান, পান খাইও সৈয়া হামার। এই ফিল্মটি তিসরি কসম নামক একটা হিন্দি ছায়াছবির গান। এই ছায়াছবিটি কবি অটল বিহারী খুব ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? এই ফিল্মটির কাহিনীকার উপন্যাসিক ছিলেন মুন্সি প্রেমচন্দের সমসাময়িক আরেকজন জনপ্রিয় হিন্দি কথা সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু। ফণীশ্বরনাথ রেণু ছিলেন এই তিসরি কসম ছবিটির কাহিনীকার। তার একটা উপন্যাস অবলম্বনে বিখ্যাত গীতিকার, যিনি রাজ কাপুরের খুব প্রিয় ছিলেন, শৈলেন্দ্রজি নিজে এই ছবিটি প্রডিউস করেছিলেন, প্রযোজনা করেছিলেন। এই ফিল্মের যে আরও ফণীশ্বরনাথ রেণুর যে এই যে উপন্যাসটি, তার সমসাময়িক সময়ে যেমন আমাদের বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের পর দারুণ জনপ্রিয় তিন উপন্যাসিক আমরা পেয়েছি। তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক মুন্সি প্রেমচন্দ, ফণীশ্বরনাথ রেণুর সমসাময়িক সময়ে নারায়ণন, মুলুকরাজ আনন্দ, বিখ্যাত হিন্দি ছোট গল্পকার মহাদেব দেবী বর্মা এবং উর্দু ছোট গল্পকার সাদাত হোসেন মাল্টু, এদের সাহিত্য কবি অটল বিহারী বাজপেয়ী খুব গভীরভাবে পঠন পাঠন করতেন। তো তাদের সাহিত্য কবি অটল বিহারী বাজপেয়ীর হৃদয় স্পর্শ করলো কেন? আমাদের বাংলার শরৎচন্দ্র ছিলেন অটলজির খুব প্রিয় একজন লেখক। তার প্রধান কারণ হচ্ছে অত্যন্ত সহজ সরল ভাষায় মানুষের হৃদয় স্পর্শ করার যে লেখালেখি, এটা তাদের কলমে করেছিলেন। কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার চর্চা তারা করেননি। এটা কবি অটল বিহারী বাজপেয়ীর হৃদয় স্পর্শ করেছিল। কবি অটল বিহারী বাজপেয়ীর কবিতাগুলো যদি আমরা দেখি, দেখব যেমন ভাবুকতা আছে, কোনো একটা রাষ্ট্রের বিশ্বাসঘাতকতার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যেমন দুঃখ পেয়েছেন, ঠিক এইরকম খুব সংবেদনশীল একজন কবি হিসেবেও তিনি কিন্তু মানুষের বিশ্বাসঘাতকতার, বিশ্বাসহীনতার কারণে তিনি কিন্তু মানবিকভাবেও কষ্ট পেয়েছেন। এই কষ্ট থেকে তার একাধিক কবিতা আছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই যে রাষ্ট্রগত দিক থেকে যে দুঃখ পাওয়ার বিষয়টি, এটি অটল বিহারী বাজপেয়ীর কবিতার অনুভবে ঢুকে গিয়ে এটা চিরকালীন কবিতার যে ক্যাথারসিস, চিরকালীন কবিতার যে আর্ততা, সেই জায়গাটাতে কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। এটা একটা চমৎকার দিক। আমরা সুরিয়ালিস্টিক কবিতা লিখেছি, আমরা প্রতিবাদী কবিতা লিখেছি, আমরা আধুনিক কবিতা লিখেছি, আমরা আধুনিকোত্তর কবিতা লিখেছি, কিন্তু রাষ্ট্রচেতনামূলক কবিতা লিখলে এটা কবিতা হবে না এমন তো নয়। জীবনানন্দ দাশ বলেছিলেন কবিতা অনেক ধরনের হয়, সুতরাং রাষ্ট্রচেতনামূলক কবিতা লিখলেও সেটা অকবিতা হয়ে যায় না, এটাও কবিতা হয়। আমরা তো দেখেছি বঙ্কিমচন্দ্র এ ধরনের কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছেন, ল্যাটিন আমেরিকার কবিরা লিখেছেন, জারতন্ত্রের আমলে রুশ কবিরা লিখেছেন, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত মুক্তিযোদ্ধাকামী, মুক্তি স্বাধীনতাকামী কবিরা লিখেছেন। সুতরাং রাষ্ট্রচেতনামূলক কবিতাও হয়। আমরা নতুন করে কিছু এ ধরনের কবিতা লিখি না, আপত্তি কি? আমরা তো এক্সপেরিমেন্টাল ধর্মী অনেক আধুনিক কবিতা তো লিখলাম।
আর আমাদের বাঙালির একটা চিরকালীন অভ্যাস হচ্ছে আমরা চট করে সকল বিষয়ে আমরা আন্তর্জাতিক হয়ে যেতে চাই। আমরা সকল বিষয়ে চট করে একটু আন্তর্জাতিক হয়ে যেতে চাই। আন্তর্জাতিক হওয়া তো এমন কঠিন বিষয় নয়। মৌলভীবাজার থেকে একজন কবিকে আমন্ত্রণ করে এনে মঞ্চে বসিয়ে দিলে যে একটা আন্তর্জাতিক কবি সম্মেলন হয়ে যায়, এটা তো কোনো কঠিন বিষয় নয়। কিন্তু আমাদের এটা একটা দৃষ্টিকোণ কেন জানি না, আমরা নিজেদের অঞ্চলের কথা বলা, নিজের জাতির কথা বলা, নিজের সম্প্রদায়ের কথা বলা, নিজের রাষ্ট্রের কথা বলা, এটা যেন আমরা মনে করি যে ইহকালে অনন্ত অসুখ আর পরকালে অনন্ত নরক। আমরা চট করে বিশ্বমানব হয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমরা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করি। আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে, ঔপনিবেশিক স্বাধীনতা থেকে সে মুক্তি লাভ করেছে, কিন্তু অনেক ব্যাপারে, অনেক চিন্তা দর্শন এবং অনন্য কিছু ভাবনার ব্যাপারে এখনো কিন্তু আমরা ঔপনিবেশিক রীতিনীতিতেই কিন্তু চিন্তা ভাবনা করি। আমাদের দেশের সংস্কৃত সাহিত্যের যে মায়াবী ভাণ্ডার রয়েছে, আমাদের দেশের যে সমৃদ্ধ লোকসাহিত্য রয়েছে, লোকসংস্কৃতি রয়েছে, এগুলো আমরা একটু সন্ধান করি। প্রাচীনেরা যে সমস্ত ইতিহাস লিখে গেছেন, সেই লেখাগুলোর সদ অংশগুলো আত্মীকরণ করব, কিন্তু যে যে অংশগুলোর মধ্যে সন্দেহ রয়েছে আজ তো এগুলা আমাদের সংশোধন খানিকটা করতে হবে। আমাদের সৃষ্টির মাধ্যমে, আমাদের কবিতার মাধ্যমে, আমাদের দর্শন চিন্তার মাধ্যমে, আমাদের সৃজনের মাধ্যমে এগুলো আমাদের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যত রাষ্ট্রে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার মধ্যে একজন উপন্যাসিকের, একটা উপন্যাসের, একটা সঙ্গীতের একটা শব্দকে কেন্দ্র করে 17 বৎসরের ছেলে ক্ষুদিরাম থেকে শুরু করে 70 বৎসরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা এরা প্রাণদান করেছেন। একটা দেশের একজন উপন্যাসিকের একটা উপন্যাসের একটা সঙ্গীতের একটা মাত্র শব্দকে কেন্দ্র করে 33 কোটি মানুষ একটা দেশের মধ্যে আলোড়িত হয়েছে, বিলুড়িত হয়েছে। পৃথিবীর কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যেটা ঘটেছে আমাদের ভারতবর্ষে। আমরা সকলেই জানি বন্দে মাতরম শব্দটা সংস্কৃত, কিন্তু ভারতবর্ষকে এটা বাংলা সাহিত্যের দান। এই গৌরব আমরা পোষণ করতে হবে। এই বন্দে মাতরম শব্দটা উচ্চারণে গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ হয়েছে। আর এই বন্দে মাতরম শব্দটা সংস্কৃত, কিন্তু এটা বাংলা সাহিত্যের দান। আমরা সকলে আনন্দমঠ উপন্যাস পড়েছি। আনন্দমঠ উপন্যাস হিন্দি ভাষায় এবং বাংলা ভাষায় ছায়াছবি হয়েছে, ফিল্ম হয়েছে। আনন্দমঠ উপন্যাসের মধ্যে আমরা কি দেখি, যে জমিদার সত্যানন্দকে তার গুরুদেব একটা গুহার মধ্যে ঢুকিয়ে সুন্দর একটা মাতৃকা মূর্তি, একটা দেবী মূর্তি দেখাচ্ছেন, অন্নপূর্ণা মূর্তি, এবং সত্যানন্দকে বলছেন মা এই ছিলেন, অর্থাৎ একদা আমাদের দেশ এই ছিল, সুজলান সফলান সব দিকে পরিপূর্ণ ছিল, মা এই ছিলেন। তারপরে আরেকটা মূর্তি কি দেখালেন, চামুন্ডা মূর্তি, শীর্ণকায়, অস্থিচর্ম সার, ভয়ঙ্কর, যে মা এই হইয়াছেন। ক্রমাগত বৈদেশিক শাসনে শোষণে ভারতবর্ষ এই হয়েছে। তারপর তিনি কি করলেন, সত্যানন্দের যিনি গুরুদেব আরেকটি মাতৃকা মূর্তি দেখালেন। সেটা কি, রক্তলুলুপা, হাতে খড়গধারিণী, নৃমুণ্ড ধারিণী কালী মূর্তি, অর্থাৎ মা এই হইবেন। বঙ্কিমচন্দ্র তো ব্রিটিশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মচারী, সুতরাং সরাসরি বলা তার পক্ষে একটু অসুবিধা। তো এই যে রূপক চিত্রটির মাধ্যমে বঙ্কিমচন্দ্র কিন্তু কৌশলে বলে দিলেন যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের কোন পথ দিয়ে আমাদের যেতে হবে। কালী মূর্তি দেখিয়ে বললেন যে মা এই হইবেন। আশ্চর্য এই বিষয়গুলো। তাহলে কালী শুধু আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ একটা ইমাজিনেশন নয়, কালী প্রতিবাদের আরেকটা নাম, কালী প্রতিবাদের একটা নাম। আজকের আমাদের নারীবাদী চিন্তা ভাবনা যারা করেন তারাও ভেবে দেখতে পারেন যে একটা পুরুষ মাটির মধ্যে শুয়ে আছে আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে একজন নারী। পৃথিবীর মূর্তি শিল্পের মধ্যে নজিরবিহীন
একটা পদ্মিনী নারী চরিত্র, একটা পদ্মিনী নারী, কিন্তু তার দেহের মধ্যে একই সঙ্গে চূড়ান্ত ভয়ালতা আর একই সঙ্গে চূড়ান্ত সৌন্দর্যের সহাবস্থান। পৃথিবীর কোথাও এই ধরনের মূর্তিশিল্প নেই যা আমাদের কালীর মধ্যে আমরা দেখি। কালী সম্পর্কে বিস্তর কঠিন কথা আছে, এগুলো বলার এখন উপযুক্ত ক্ষেত্র নয়। শুধু একটুকু বলি, আপনারা যারা আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি যারা ভালো বুঝবেন তারা কালীতত্ত্ব ভালো বুঝবেন, আর যারা কালীতত্ত্ব ভালো বুঝবেন তারা আইনস্টাইনের টাইম অ্যান্ড স্পেস, কজ অ্যান্ড ম্যাটার, এই যে চতুর্মাত্রিক সৃষ্টি রহস্য খুব ভালো করে বুঝবেন। তো বেশি কিছু আমি আর বলছি না। এই কথাটা বলবো যে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে জয়সিংহ অপর্ণাকে বলেছিল, জানো একেলা কাকে বলে, জানো একেলা কাকে বলে? তখন অপর্ণা বলেছিল, জানি, যবে ভরা মনে বসে আছি, দিতে চাই নিতে নাই কেহ। আমাদের ভারতবর্ষ ভরা মন নিয়ে বসে আছে, কিন্তু আমরা কেউ নিতে যাচ্ছি না তার কাছ থেকে। এইটুকু বলে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।